অবশেষে পূরণ হলো আওয়ামী লীগের স্বপ্ন। ডিসেম্বর মাসেই দেশে ফিরছেন শেখ হাসিনা। হঠাৎ একই ঘোষণা দিলেন রুমিন ফারহানা। এদিকে তারেক রহমানের জন্য অশনি সংকেত। ভারতের সাথে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠতা যে কতটা গভীর তা দেশটির কর্মকাণ্ডে খুব সহজেই অনুমান করা যায়। তবে এবার দেশটির শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আরও একটি বিস্ফোরক প্রতিবেদন, যেখানে জানানো হয়েছে আবারও প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে আসছেন শেখ হাসিনা। ভারতও মোটামুটি সবুজ সংকেত দিয়েছে শেখ হাসিনাকে যে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরাবে। সো এখানে কনফিউশন থাকার কোনো কিছুই নেই। শেখ হাসিনা যখন বলেছে মোটামুটি সকল প্ল্যান চলছে, সকল প্ল্যান অনুযায়ী শেখ হাসিনা সকল কিছু গুছিয়ে যদি নিতে পারে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে। ভারতের জালে আটকা বিএনপি জামাত। আসল খেলাটা খেলবেন জননেত্রী শেখ হাসিনা, শেখ হাসিনার লক্ষ লক্ষ কর্মী এবং কোটি কোটি সমর্থকেরা। আওয়ামী লীগ সম্পর্কে যে মন্তব্যটা রুমিন ফারহানা করছেন, তিনি বলছেন যে আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে মাঠে নামে তাহলে সেটা ঠেকানোর কোনো পলিটিক্যাল উইজডম, স্ট্রেংথ বা ক্যাপাসিটি বিএনপির নেই। অর্থাৎ রাজনৈতিক যে ক্যাপাসিটি কিংবা শক্তি সেটা বিএনপির নেই, যেটা দিয়ে আওয়ামী লীগ যদি মাঠে ফিরতে চায় সেটাকে ঠেকানো যাবে। এই যে তারেক রহমান তিনি যা করেছেন যে পার্লামেন্টে যদি এই নির্বাচনের আগে অর্থাৎ সিটি কর্পোরেশন নির্বাচনের আগে যদি আওয়ামী লীগের উপরে যে কার্যক্রম নিষিদ্ধ করে যে বিলটি তিনি সংসদে পাশ করিয়ে দিয়েছিলেন, এটি তারেক রহমানের জন্য অশনি সংকেত। হয় তিনি উজ্জ্বল করবেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, আর তা না হলে তিনি সমুদ্রের গর্জন শুনবেন। हम जिंदगी मत एक करके लड़ेंगे, बट डोंट क्वार, दिस इज नॉट द प्लेस फॉर क्वार। দর্শক, আজ 4 মে 2026, সকাল 8টা পেরিয়ে গেছে এবং এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হলো পশ্চিমবঙ্গের 77টি গণনা কেন্দ্রে ভোট গণনা ইতিমধ্যেই পুরো দমে শুরু হয়ে গেছে। 293টি বিধানসভা আসনের চূড়ান্ত ফলাফলের দিকে আজ রীতিমতো শ্বাস রুখে তাকিয়ে আছে গোটা ভারত এবং প্রতিবেশী দেশ বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে চলমান রাজনীতির কিছু ঘটনা নিয়ে আজকের পুরো নিউজটি সাজানো হয়েছে। দর্শক, যারা নিয়মিত নিউজ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আগে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। তিনি সফল যেতে পারি এই সরকার কোনোভাবে আর 1 মিনিটও ক্ষমতায় থাকার শেখ হাসিনা বলেছে গণভবনের দরজা খোলা আছে। He is known as to be the brain behind the whole revolution. It's amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know who the leader is. So you can't catch one and say, okay, it's over. It's not over. 5 আগস্ট 2024, ঢাকার আকাশে বারুদের গন্ধ। আর কয়েক ঘন্টার মধ্যেই আমেরিকার ডিপ স্টেটের এজেন্ট, শিশু হত্যাকারী ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে পতন ঘটে বাংলাদেশের সবথেকে শক্তিশালী নেতাদের একজন শেখ হাসিনার। সবাই ভাবছিল এর পর কি? ভারত কি সেনা পাঠাবে? নরেন্দ্র মোদী কি সরাসরি হস্তক্ষেপ করবেন? কিন্তু কিছুই হইল না। না কোনো ট্যাঙ্ক, না কোনো আক্রমণ, না কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত। দিল্লি চুপ করে থাকলো। কিন্তু সেই নীরবতার আড়ালে লেখা হচ্ছিল মারাত্মক এক কৌশলের গল্প। আজকের ভিডিওতে আমরা দেখব ভারত কেন চুপ করেছিল, ভারতের এক ঢিলে অনেকগুলো পাখি শিকারের থিওরি কি, আর ভিডিওর একদম শেষে আমি আপনাদের দেখাবো কেন ওয়েস্ট বেঙ্গলের নির্বাচনই হতে পারে সেই চাবিকাঠি, যা নির্ধারণ করবে বাংলাদেশের রাজনীতিতে কে লাভবান হবে, আওয়ামী লীগ নাকি বিএনপি। শেখ হাসিনার পতনের পর পরিস্থিতি ছিল খুবই অস্থির। ক্ষমতায় আসেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সে সময় রাস্তা ছিল ভারত বিরোধী স্লোগানে মুখর, রাজনৈতিক উত্তেজনা, এমনকি ভারতের 7 সিস্টার্স দখলের হুমকিও শোনা যায় সে সময়। সবাই তখন একটা কথাই বলছিল, ভারত কি চুপচাপ বসে থাকবে? কারণ শেখ হাসিনা শুধু একজন নেতাই নন, তিনি ভারতের দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দিল্লি একদম চুপচাপ থাকলো। প্রশ্ন হইল, এই নীরবতা কি দুর্বলতা নাকি হিসাবের অপেক্ষা? ভারতের নীতি নির্ধারণে 3টা নাম আছে: অজিত দোভাল, এস জয়শঙ্কর, অমিত শাহ। বিশ্লেষকদের মতে তারা সরাসরি হস্তক্ষেপ না করে একটা দীর্ঘমেয়াদী খেলা খেলছেন। কিন্তু তাদের লক্ষ্য কী ছিল?
ভারত বুঝতে পারছিল সামরিক হস্তক্ষেপ মানেই আন্তর্জাতিক চাপ আসা, তাই তারা অপেক্ষা করছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক শক্তিগুলো যেন নিজেরাই একটা ব্যালেন্স তৈরি করে। দেখেন, দীর্ঘদিন ধরেই একটা প্রচার ছিল, শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিচ্ছেন। এইটা নিয়ে মাঠ গরম করছিল ইউনূস বাহিনীও। তাই ভারত চাচ্ছিল ভারতের ওপর নির্ভরশীলতা আরও স্পষ্ট হোক, যার কারণে কিন্তু ইউনূসের ভারত বিরোধী অবস্থান বেশি দিন টিকে নাই। ঠিকই অর্থনৈতিক সংকটের সময় চাল, পেঁয়াজ, জ্বালানি সব কিছুতেই ভারতের ভূমিকা সামনে আসে। বরং আমরা দেখছি শেখ হাসিনার সময়ের থেকেও ইউনূসের 18 মাসে ভারত থেকে বেশি আমদানি করছে বাংলাদেশ। এতে করে একটা বাস্তবতা স্পষ্ট হয়েছে, ভূগোল অনেক সময় রাজনীতির থেকেও শক্তিশালী। ভারতের সবথেকে বড় উদ্বেগ ছিল সীমান্ত নিরাপত্তা। বাংলাদেশে যদি উগ্রবাদ বাড়ে তাহলে সরাসরি প্রভাব পড়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে। তাই তারা এমন একটি রাজনৈতিক ব্যালেন্স চাইছিল যেখানে কোনো একক শক্তি অতিরিক্ত প্রভাবশালী না হয়। সবথেকে গুরুত্বপূর্ণ অংশটা ছিল পশ্চিমবঙ্গ, যা বাংলাদেশের পাশের রাজ্য, রাজনৈতিকভাবে সংবেদনশীল। সেখানে দীর্ঘদিন ধরেই ক্ষমতায় ছিলেন মমতা ব্যানার্জি এবং তার দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার পরিস্থিতি বদলাচ্ছে। ভারতীয় জনতা পার্টি বড় চ্যালেঞ্জ তৈরি করছে। আর এখানেই আসে আসল কৌশল। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য যা বলতেছে তাতে করে যদি আমরা ধরে নেই আগামী 4 মে পশ্চিমবঙ্গে বিজেপি জিতে গেল, তাহলে কি হবে? ভারতের কেন্দ্র এবং রাজ্য দুটোই একই রাজনৈতিক লাইনে আসবে। সীমান্ত নীতিতে একক কৌশল আসবে। বাংলাদেশের ওপর সরাসরি প্রভাব বাড়াতে পারবে। এতে করে দিল্লির জন্য সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যাবে, কারণ তখন আর কোনো অভ্যন্তরীণ বিরোধ থাকবে না। এখন প্রশ্ন হইল, এই পরিবর্তনে লাভবান কে হবে? যদি দিল্লি আবার সক্রিয়ভাবে জড়িত হয় তাহলে আওয়ামী লীগ একটা বড় কূটনৈতিক সুবিধা পাইতে পারে, কারণ তাদের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবেই ঘনিষ্ঠ। তবে এইটা ভাবার কারণ নাই যে দিল্লি আইসা আওয়ামী লীগকে তার অবস্থান নিশ্চিত করে দিয়ে যাবে। আওয়ামী লীগ যদি তাদের অবস্থান নিশ্চিত করার পরিস্থিতি তৈরি করতে পারে, সেক্ষেত্রেই দিল্লি হয়তো সাপোর্ট দেবে। অর্থাৎ মূল কথা হইল, আপনার চিৎকার আপনাকেই করতে হবে। এবার দেখি বিএনপির বেলায় কি হইতে পারে। বর্তমান বিএনপি সরকার যদি নিজেকে স্টেবল পার্টনার হিসেবে প্রমাণ করতে পারে, তাহলে ভারত তাদের সাথেও কাজ করতে পারে, কারণ ভারতের মূল লক্ষ্য নিজেদের স্থিতিশীলতা। তবে এখানেও একটা কথা আছে, তা হইল বিএনপির অতীত কর্মকাণ্ড। ভারত হয়তো আওয়ামী লীগের অনুপস্থিতিতে নিজেদের স্থিতিশীলতা এবং বাংলাদেশকে পজিটিভ রোডে তুলতে ইউনূসের করা একপাক্ষিক নির্বাচনে বিএনপিকে সাপোর্ট করছে। দর্শক, আজ 4 মে 2026 সকাল 8টা পেরিয়ে গেছে এবং এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হলো পশ্চিমবঙ্গের 77টি গণনা কেন্দ্রে ভোট গণনা ইতিমধ্যেই পুরো দমে শুরু হয়ে গেছে। 293টি বিধানসভা আসনের চূড়ান্ত ফলাফলের দিকে আজ রীতিমতো শ্বাস রুখে তাকিয়ে আছে গোটা ভারত এবং প্রতিবেশী দেশ বাংলাদেশ। এই মুহূর্তে যখন প্রতিটি কেন্দ্রে ইভিএম এর সিল খোলা হচ্ছে এবং রাউন্ডের পর রাউন্ড ভোট গণনা চলছে, ঠিক তখন একজন বর্ষিয়ান এবং লড়াকু নেত্রীর আত্মবিশ্বাস দেখে রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই রীতিমতো অবাক হয়ে যাচ্ছেন। তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো এবং পশ্চিমবঙ্গের টানা 3 বারের মুখ্যমন্ত্রী। চারদিকে যখন টান টান উত্তেজনা, তখন তিনি অত্যন্ত স্পষ্টভাবে এবং দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছেন যে তৃণমূল কংগ্রেস বা টিএমসি এবারও 200-র বেশি আসন জিতবে এবং টানা 4র্থবারের মতো অত্যন্ত দাপটের সাথে তারা সরকার গঠন করবে। দর্শক, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, ভোটের এমন চরম উত্তেজনাকর দিনে এটা কিন্তু রাজনৈতিক ময়দানের কোনো সাধারণ কথা নয়, বরং এটি একজন পোড় খাওয়া যোদ্ধা নেত্রীর এক ইস্পাত কঠিন এবং দৃঢ় ঘোষণা, যিনি গত কয়েক দশক ধরে বাংলার মানুষের অধিকারের জন্য রাজপথে লড়াই করেছেন, আজও লড়ে যাচ্ছেন, যিনি কোনো চরম রাজনৈতিক বা শারীরিক আঘাতের মুখেও কখনো এক চুলো পিছু হটেননি। প্রতিটি আঘাত অত্যন্ত সাহসিকতার সাথে সামলে নিয়ে বারবার ফিনিক্স পাখির মতো ছাই থেকে উঠে এসেছেন এবং আজ এই ভোট গণনা চলাকালীন চরম উৎকণ্ঠার প্রহরেও যার আত্মবিশ্বাস একেবারে অটুট পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে।
মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল গভীর রাত পর্যন্ত রাজ্যের প্রতিটি কাউন্টিং এজেন্ট, দলীয় কাউন্সিলর আর শীর্ষ নেতাদের সঙ্গে একের পর এক ম্যারাথন বৈঠক করেছেন। নিজেদের কালীঘাটের বাড়িতে বসে সেই স্নায়ুযুদ্ধ ভার্চুয়াল মিটিংয়ে তিনি অত্যন্ত কড়া ভাষায় স্পষ্ট নির্দেশ দিয়েছেন, আমি না বললে কেউ ভুলেও গণনা কেন্দ্র ছাড়বেন না। গণনার কাজ যদি রাত 2টো বা 3টেও বেজে যায়, তবুও আপনারা সেখানে মাটি কামড়ে পড়ে থাকবেন। যদি ব্যবধান মাত্র 200 বা 300 ভোটেরও হয়, তবে সাথে সাথে পুনর্গণনা বা রিকাউন্টিং এর জোর দাবি করবেন। বিরোধী পক্ষের কোনো সাজানো প্রোপাগান্ডা বা গুজবে একদম কান দেবেন না, কারণ আমরাই জিতছি। For few days ago there is a Bangladesh election. Everybody thought there will be violence. দর্শক, নেত্রীর মুখ থেকে বের হওয়া এই কথাগুলো তৃণমূলের লাখো কর্মীর জন্য শুধু সাধারণ নির্দেশ নয়, এটা মূলত মমতার সেই লড়াকু এবং অদম্য যোদ্ধা সত্তার এক নিখুঁত প্রতিফলন, যিনি দীর্ঘ এবং রক্তক্ষয়ী সংগ্রামের পর